কি কথা হয়েছিল মধ্যরাতে রাত 2:30টায় সেই খবর প্রকাশ করেছে রাত 2:30টায় সেনাপ্রধানের ফোন পেয়েই জেগে ওঠেন তিনি। দুজনের মধ্যে কি কথা হয়েছিল তাও প্রকাশ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক। আমি মনে করি যে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী। বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা অ্যাকশনে যাচ্ছে, আর এই অ্যাকশনটা জরুরি। দর্শক, সেই একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো বিষয়টা সেরকম। একটা অসম্ভব খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। মানে একের পর এক স্টেপ আসছে না, আর এখন আজ নতুন সিদ্ধান্ত এসছে। কি? ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা যে ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগাররা, উনি না জেনেতে কথা বলে নাই যে 90,000 কোটি টাকা এই দেশ থেকে বিদেশে চলে গেছে গত 9-10 মাসে। চিন্তা করা যায় 90,000 কোটি। তাড়াতাড়ি এই টাকার সন্ধান বাইর করেন এবং এই টাকা কে নিছে এদেরকে বাইর করেন, না হলে কিন্তু এই দেশ ধ্বংস হয়ে যাবে। উপদেষ্টা মাহফুজ এবং আসিফের উপদেষ্টা পদ চলে যেতে পারে, সেই ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। সে প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আসলে একটা কঠিন ঘটনা শুরু হয়ে গেছে। এটা নতুন বাংলাদেশ। ফজলুর রহমান সাহেব, আগাগোড়া যার আওয়ামী লীগ, সেই লোকটি এখন বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই ধ্বংস করছে না, বরং তিনি বাংলাদেশের মানুষের সাথেও তামাশা শুরু করে দিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে, আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। করি যে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী। সেনাবাহিনী নিয়ে এত ধরনের মন্তব্য, পাবলিকলি কথাবার্তা, আমজনতার এই ধরনের হুমকি ধামকি বাংলাদেশের ইতিহাসে প্রথম। যেহেতু পরিস্থিতিটা একটু বিরূপ, আর যিনি সেনাপ্রধান আছেন কাকতালীয়ভাবে তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, আর এই বিষয়টাকে ব্যবহার করে মোটামুটি সেনাপ্রধানকে নিয়ে যতটুকু কথা আমরা আসলে সবাই বলছি, যাদের ধরেন সেনাপ্রধানের একটা জুতা পরিষ্কার করারও যোগ্যতা নাই, সেখানে আমরা কমেন্ট করছি একদম ক্যান্টনমেন্ট উড়াই দেবো, এই কর্ম সেই কর্ম, জেনারেল ওয়াকারের এই কর্ম। ভাই, এগুলা আসলে আপনি ভাবেন যে আপনার জায়গা থেকে মানে আর্মির একটা সিপাহী হওয়া আপনার দ্বারা সম্ভব কিনা, যাদেরকে নিয়ে কথা বলছেন। তো এই যে পরিস্থিতি, গতকালকে নাশকতার অভিযোগে বরখাস্তকৃত একজন সেনা সদস্যকে আমাদের সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। আইএসপির বিজ্ঞপ্তি ছিল, আমি নিউজটা দিছি, তাই না? এরপরেই সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে, একটা অ্যাকশনে যাচ্ছে। আর এই অ্যাকশনটা জরুরি, কারণ ক্যান্টনমেন্টকে ঘিরে নানান পরিকল্পনা, নাশকতা ঘটতে পারে। কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে একটা গোষ্ঠী সুযোগে অনেক কিছু করতেছে, আর এই ব্যাপারে সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থান যাচ্ছে, বোঝাই যাচ্ছে। ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্ট ঘিরে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আবার বলছি, সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ এগুলা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। আর আজকে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে আইএসপিআর। আপনার আইএসপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএফ শাহিন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর এবং তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। আজকে রবিবার ঢাকার সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণাও চালিয়ে আসছিল। এমনকি অনেক বড় বড় যারা ক্যারেক্টার আছেন, অনলাইন কিং, তারাও কিন্তু দেখছি এগুলোর পক্ষে কথা বলছেন। ব্যক্তিগত কারণ থাকতে পারে, অনেকের অনেক ধরনের কারণ থাকতে পারে সেনাপ্রধানের সাথে, কিন্তু সেনাবাহিনীর সাথে যেহেতু তিনি এই মুহূর্তে রানিং একজন সেনাপ্রধান, আর ওনার বক্তব্যে আমরা জানি না আর কি, এখন এক একজন এক একভাবে, বাট আমাদের কাছে মনে হয় না যে এখানে নেগেটিভিটি কিছু আছে। তবে এই সিদ্ধান্তটা খুবই সুন্দর হয়েছে, কারণ এত লেলাই গেলে আবার সমস্যা। ফজলুর রহমান সাহেব, আগাগোড়া যার আওয়ামী লীগ, সেই লোকটি এখন বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই ধ্বংস করছে না, বরং তিনি বাংলাদেশের মানুষের সাথেও তামাশা শুরু করে দিয়েছেন। আমি ভেবেছিলাম এই লোকটি নিয়ে আর কোনো কথা বলবো না, আর প্রয়োজনীয়তা নেই।
যার এনওসি তার, তিনি কি করবেন কি করবেন না সেটা আমার দেখার বিষয় নয়। আর বিএনপি তাকে নিয়ে কতটুকু ভালো থাকবে থাকবে না সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই লোকটা এখন আর বিএনপির সম্পদ না, এখন সমগ্র বাংলাদেশের দুশ্মনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের একটি ঐতিহ্য সম্মিলিত আলেম ওলামা ইসলামপন্থী নাগরিক, বিশেষ করে আওয়ামী বিরোধী যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ রয়েছে তার বিরুদ্ধাচরণ করাই এখন দৈনন্দিন কাজ শুরু করেছেন এই ফজলুর রহমান সাহেব। আপনারা জানেন বিগত দিনেও বিভিন্ন মন্তব্য করে তিনি বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত হয়েছেন, কিন্তু সাম্প্রতিক সময় আবার তার বেশ কিছু বক্তব্য নতুন করে বাংলাদেশের মানুষের কাছে আলোচনায় এসেছে। আলেম ওলামা নিয়ে এসেছে, মাদ্রাসায় পড়ানো নিয়ে এসেছে, আলেমদের ওয়াজ নসিহাত নিয়ে এসেছে, আলেমরা টাকার কারণে ফতুয়া আবার নতুন করে দিতে পারে, 1 টাকার চেয়ে আর 1 টাকার পরিমাণ বেশি হলে তারা ফতুয়া চেঞ্জ করে দিতে পারে, এরকম মন্তব্য এসেছে। মাদ্রাসায় কাউকে পড়াবেন না, মাদ্রাসায় যারা পড়ে তারা সমাজের সবচেয়ে ছোট, একেবারে খারাপ, মানে এত বিশ্রী ভাষায় তার মন্তব্যগুলো এসেছে যেটার জবাব আসলে না দিলে বাংলাদেশের জাতি ক্ষতিগ্রস্ত হবে। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশে একটা সময় ছিল যে বাংলাদেশের মূল্যবোধের বিরোধিতা করে কোনো কবি, সাহিত্যিক, সাংবাদিক এই মানুষরা কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারতো না। কিন্তু নিশ্চয়ই এই ফজলুর রহমান সাহেব বিএনপির মতো একটি ভালো দলের কাছে বিক্রি করে নিজে এই দলটার সুনাম নষ্ট করে এই দলের পরিচয় বহন করে তিনি এখন এই অপকর্মগুলো করে যাচ্ছেন। কারণ বিএনপির বিরুদ্ধে তো সাধারণত সমাজের সকল নাগরিক না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনপ্রিয় দল, বাংলাদেশের জনগণের কাছে বারবার নির্বাচিত একটি দল, যেই দলের প্রধানমন্ত্রী থেকেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রেসিডেন্ট থেকেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বার ক্ষমতায় এসেছেন। এর বাহিরেও সব মিলে এই দলটি স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের একটি সর্বজন গ্রহণযোগ্য জনপ্রিয় দল। এখন এই মানের অপরাধী ফজলুর রহমান টাইপের যে অপরাধ তিনি করছেন, তিনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো তসলিমা নাসরিন বলার কারণে কিন্তু তসলিমা নাসরিন বাংলাদেশে নাই। এই কথাগুলো অনেক সাহিত্যিকরা কথা বলার কারণে আপনার তাদের বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছে, মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, তাদেরকে বাংলাদেশের জনগণ ধিক্কার জানিয়েছে এবং অনেকেই তাদের সেই জায়গায় শাস্তি কিন্তু পেয়ে গিয়েছে। কিন্তু আমি একটা লোককে বারবার দেখছি তিনি উচকে দিচ্ছেন, এবং এই উচকে দেওয়ার মধ্যে আমি কোনো নতুনত্ব পাচ্ছি না যে এই উচকে দেওয়ার মধ্য দিয়ে বিএনপির কোনো বিশাল উপকার করছেন বা কোনো একটা দলকে ক্ষমতায় আনছেন বা কোনো একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করছেন, সেটা আমার মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে তার উদ্দেশ্যটা ভিন্ন অ্যাঙ্গেলে, সরাসরি পার্শ্ববর্তী দেশের একেবারে বেতনভুক্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে তাকে কোনো না কোনো গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে পালে, এবং এই টাকা পয়সাটা তার কাছে এমপি, মন্ত্রী, সমাজের মানুষের মূল্যায়ন এর চেয়ে অনেক হাজার গুণ বেশি। তিনি চিন্তা করেন যে এই জিনিসগুলো তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য যে উদ্দেশ্য পারপাস সাফ করানোর জন্য এই মানুষগুলোকে মানে তাকে নামানো হয়েছে সেটাই তিনি দায়িত্ব পালন করছেন। একসময় আওয়ামী লীগকে দিয়ে এই পারপাসগুলো আওয়ামী লীগ এই পার্শ্ববর্তী দেশ এই আওয়ামী লীগকে দিয়ে সার্ভ করেছে, এবং আজকের তাকে দিয়ে আবার এই বাংলাদেশে এই অপকর্ম করাচ্ছে। এবং শুধু তাকে নয়, বিএনপির মধ্যে লুকিয়ে থাকা আরো বেশ কয়েকজন নেতা রয়েছেন, যেই নেতারা একেবারেই 5 তারিখের পর থেকে হুবহু আওয়ামী লীগের ভাষায় কথা বলে বাংলাদেশের মানুষের কাছে বিএনপিকে যেমন অপমানিত করছেন, ছোট করছেন, তার চেয়েও বড় ক্ষতি করছেন বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির উপরে। আমি প্রায়ই প্রশংসা করতে গিয়ে বলি, বাংলাদেশে যদি আজকের এই কওমি আলেমরা না থাকতেন, এত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান যদি আজকের বাংলাদেশে গড়ে না উঠতো, কত মানুষ, সে গরিব হোক, ধনী হোক, ছোট হোক, বড় হোক, আমরা তো মানুষ, এই মানুষের বাচ্চাগুলো কোথায় পড়তেন, কোথায় গিয়ে মানুষ হতেন, তারা কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করতেন, কত গরিবের সন্তান, কত মধ্যবিত্ত পরিবারের সন্তান, ওনাদের চুলকানি ওঠে এই প্রতিষ্ঠানগুলো দেখলে। এই প্রতিষ্ঠানগুলো তো তোমার টাকায় চলে না, এটা বাংলাদেশের জনগণের টাকায় চলে। এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়তে যায় সে তো তোমার সন্তান না, যার সন্তান সে চিন্তা করবে পড়বে কি পড়বে না, খাবে কি খাবে না। বাংলাদেশের এমন কোনো জেলা, উপজেলা, গ্রাম পাবেন না যেই গ্রামের বাসাবাড়িতে এখনো আলেম ওলামা, মসজিদের ইমাম, কারি সাহেব, সেখানে আপনার কি বলে মানে লজিন থাকে না কিংবা খায় না, থাকে না। এই লজিন কি কেউ জোর করে খায়? আপনি দেখাতে পারবেন বাংলাদেশের কোনো মাইকওয়ালা, কোনো বাদ্যওয়ালা, কোনো সমাজের যে কোনো প্রফেশনের ব্যক্তি এক্সেপ্ট শিক্ষক ছাড়া কোনো মানুষ কোনো জায়গায় খুব একটা লজিন কেউ রাখে? স্বার্থটা কি? মানুষ কাউকে লজিনে রাখে তারও একটা স্বার্থ, যে একটু সব হবে, একটু ভালো কাজ করছি, মানুষটা আমার বাচ্চা কাচ্চা পড়াবে, দিনের কথা বলবে, এই তো। তো বাংলাদেশের যেখানে তন্দ্রে তন্দ্রে এইরকম কার্যক্রম সিদ্ধ এবং জনগণ প্রসিদ্ধ এই কার্যক্রম চলছে, সেখানে ফজলুর রহমানরা মাদ্রাসায় ছাত্র পড়ানো, মাদ্রাসায় ভর্তি হলে কি সমস্যা, মাদ্রাসার ছেলেদের কি সব উদ্ভট আচরণমূলক বক্তব্য তিনি দিয়েছেন, যা আমি রিপিট করতে গিয়ে মাদ্রাসাকে, আলেমকে অপমান করতে চাই না। কুকুর কিন্তু মানুষের সবচেয়ে বিশ্বস্ত একটা প্রাণী। মানে আমার মনে হয় পৃথিবীতে এত বিশ্বস্ত আর কেউ না, কুকুর যেটা। কিন্তু আমরা কাউকে গালি দিতে গেলে ওই কুকুর শব্দটা ব্যবহার করি, কাউকে নিকৃষ্টতম বুঝাইতে গেলে ওই কুকুর শব্দটা ব্যবহার করি। কিন্তু বাঘ কিন্তু মানুষের কোনোদিন কোনো উপকারে আসে নাই,
আপনারা কোনোদিন কোনো বাঘের কাছ থেকে কোনো উপকার পাইছেন? কোনো কাজে লাগে না মানুষের। তারপরও মানুষ বাঘের সাথে তুলনা করে, মানে ভয় আর কি, ভয়। বাঘ মানে ভয়, মনের ভয়, কিন্তু এটা মনের ভয়। বনের বাঘের চেয়ে মনের বাঘের ভয়টা বেশি। এই মনের বাঘ হচ্ছে গিয়ে আমাদের ইউনূস স্যার। উনি নাম বলে নাই, মির্জা আব্বাস সাহেব নাম ধরে বলে নাই। উনি বলছে আমি আবার কিছু বললে ওইটা আবার বিতর্ক হয়, তবু বলতে বাধ্য হইতেছি। আগে ছিলাম কুকুরের মুখে, এখন আইসা পড়ছি বাঘের মুখে। হ্যাঁ, মানে আগের সরকার যে ছিল, উনি নাম বলে নাই, বুঝাই যায় আগের সরকারকে কুকুরের সাথে তুলনা করছে, আর বর্তমান সরকারকে মানে ইউনূস সরকারকে, মানে ইউনূস সাহেবকে বাঘের সাথে তুলনা করছে। দুইটাই কিন্তু জানোয়ার, বুঝছেন? দুইটাই জানোয়ার, বাঘও জানোয়ার, কুকুরও জানোয়ার। মানে জানোয়ারের সাথে আগের সরকারও তুলনা করছে, এই সরকারও তুলনা করছে। তবে আগের সরকারের যে কুকুর বললো, কুকুর কিন্তু মানুষের বিশ্বস্ত বন্ধু। হ্যাঁ, আওয়ামী লীগ তো মানুষের বন্ধুই ছিল। আর বর্তমানে সরকার বাঘ, উনি বাঘের মুখে আইসা পইরা গেছে। আমার কথা কি জানেন, আপনি যদি জেল থেকে বাইরে আইসা বাঘের মুখে পইরা যান, আমার মনে হয় আবার জেলে ঢুকে যান। হ্যাঁ, লোহার রড থাকলে বাঘ কিচ্ছু করতে পারবে না। আপনি জেল থেকে বাইরেছেন তো বাঘের কারণেই, এখন ওই বাঘের মুখে পইরা গেছেন যেহেতু, আর কি করার, আবার জেলে ঢুকে যান। যাই হোক, মস্কারা করলাম, কিন্তু আপনার একটা কথা সিরিয়াসলি নিছি। এটা সিরিয়াসলি সবাই নেওয়া উচিত, কারণ আপনি একজন বর্ষিয়ান নেতা, আপনি মিনিস্টার ছিলেন, আপনি বিএনপির সাথে জড়িত, আপনি ডিপ স্টেটের সমস্ত খোঁজ খবর রাখেন। হ্যাঁ, দেশের নারী নক্ষত্র আপনার চেনা তো। এই যে 90,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার করে দিল এই বর্তমান সরকার, কারা এরা? এইটা কিন্তু খুইলা বলা উচিত। হ্যাঁ, আব্বাস সাহেব মন খুইলা বলেন, দেশের উপকার করেন। দেখেন, এই দেশ থেকে গত সরকার হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, বাড়ির চাকরও নিয়ে গেছে 400 কোটি টাকা। আমরা টের পাই নাই, সবাই চলে যাওয়ার পর টের পাইছি, কিন্তু এরা চলে যাওয়ার আগেই আমরা টের পাইতে চাই। প্লিজ বইলা দেন, আমার কাছে বলার দরকার নাই, আপনি পত্র পত্রিকায় জানাইয়া দেন। আপনি সরকারের যে গোয়েন্দা বিভাগ আছে তাদেরকে ডেকে স্টেট প্রমাণ সহকারে বইলা দেন 90,000 কোটি টাকা এই যে এই পথে এরা নিয়ে গেছে। কারা কারা নিয়ে গেছে তাড়াতাড়ি বাইর করেন। এবং আসিফ নজরুল সাহেব, আপনাকেও বলবো, আপনাও উত্তর দেন। উনি একজন বর্ষিয়ান নেতা, উনি না জেনেতে কথা বলে নাই যে 90,000 কোটি টাকা এই দেশ থেকে বিদেশে চলে গেছে গত 9-10 মাসে। চিন্তা করা যায়, 90,000 কোটি, তার মানে কি ঢাকা থেকে ভোলা পর্যন্ত উড়ন্ত সেতু করা যাবে তো এই টাকা দিয়া? আরে বাপ রে বাপ, বহু টাকা। তাড়াতাড়ি এই টাকার সন্ধান বাইর করেন এবং এই টাকা কে নিছে এদেরকে বাইর করেন, না হলে কিন্তু এই দেশ ধ্বংস হয়ে যাবে। যদি আপনারা না বাইর করেন, এই বর্ষিয়ান নেতার কথার দাম না দেন, তাহলে কিন্তু ভুল করবেন। জনগণ আপনারাও চান, দাবি জানান, সবাই দাবি জানান, কারা এই টাকা নিছে এটা আমরা জানতে চাই। হ্যাঁ, জানতে চাই, কারণ আমরা দেশপ্রেমিক মানুষ। দেশের এত বড় ক্ষতি কেউ করবে, সে যেই হোক না কেন। হ্যাঁ, ইউনূস সরকারের পছন্দ করি বইলা উনি 90,000 কোটি, উনার সরকারের লোকজন 90,000 কোটি টাকা পাইরা দিবে, এটা কোনো মাইনে নেওয়ার ব্যাপার? নো 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 নো। আমরা কোনো মানুষের পূজা করব না, মানুষ পূজারি না, আমরা দেশভক্ত মানুষ, দেশের মঙ্গল চাই। দেশে এত বড় ক্ষতি কইরা পার হয়ে যাবে, এটা হইতে দেওয়া যাবে না। সবাই প্রতিবাদ করুন, হ্যাঁ সবাই প্রতিবাদ করুন এবং জানতে চান। আমি বলবো, সরকারের কাছে বলবো, আপনারা জানতে চান, ওনার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। আব্বাস ভাই প্রমাণ সহকারে সবকিছু প্রকাশ করে দেন, এদের মুখোশ খুইলা দেন। সামনে নির্বাচন, নির্বাচনের আগে এদের মুখোশ খুইলা দিতে হবে। তো সত্যিটা যদি আপনি সামনে আনেন, দেখবেন জনগণ সবাই এই বিএনপির পিছনে চলে। উপদেষ্টা মাহফুজ এবং আসিফের উপদেষ্টা পদ চলে যেতে পারে, সেই ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে, সে প্রেক্ষাপট তৈরি হচ্ছে। দর্শক, ছাত্র উপদেষ্টাদের প্রয়োজন হয়তোবা ফুরিয়ে আসে। দর্শক, একটা কঠিন ঘটনা শুরু হয়ে গেছে, এটা নতুন বাংলাদেশ। এই ঘটনার পর উপদেষ্টা পদে টিকবেন হাসিনার আমলের মতো যতই দুর্নীতির অভিযোগ আসুক, হাসিনা যাকে চাইবেন সে থাকবে, হাসিনা যাকে চাইবে না সে থাকবে না, মানে এটা সম্ভবত আর হচ্ছে না। দর্শক, আসিফ মাহফুজের বিরুদ্ধে আগে থেকে দুর্নীতির অভিযোগ, তার বিশেষ করে আসিফের এপিএস কোটি কোটি টাকা কামিয়েছে, এই অভিযোগে তাকে অলরেডি বরখাস্ত করা হয়েছে। আমরা বলেছিলাম যে বরখাস্ত সমাধান হয়, তদন্ত করতে হবে। এখন দেখেন, একজন উপদেষ্টার বা মন্ত্রীর এপিএস, তিনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, এটা কি এপিএস মন্ত্রীর অগোচরে? মন্ত্রী কি এতে ফেসে যেতে পারে না? ফেসে যেতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন ছাত্র উপদেষ্টাদের নাম ভাঙিয়ে অনেক দুর্নীতি হয়েছে। দুর্নীতি একটা বিষয়, এখন দুদকে তদন্ত হচ্ছে। দর্শক, খবর, 2 উপদেষ্টার সাবেক এপিএস পিওকে ডেকেছে দুদক, এর মানে দুদক তদন্ত শুরু করেছে। এখন একটা মজার বিষয় আছে, দেখেন, এখন 2 উপদেষ্টার সাবেক এপিএস পিওকে, 2 উপদেষ্টা বলতে এখানে কিন্তু মাহফুজ নাই, আসিফের উপদেষ্টা আছে, আরেকজন স্বাস্থ্য উপদেষ্টা। এখন এরা দুর্নীতি করেছে, এটা আমরা একেবারে আমাদের চোখের সামনে আমরা জানি, এরা আমাদের পরিচিত ভাই ব্রাদার। এই যে এপিএস পিও, এরা মহা দুর্নীতি করেছে।
তো এই জায়গায় মাহফুজের ক্ষেত্রে এরকম অভিযোগ আছে। মাহফুজেরটা এখনো ধরা যায়নি, মাহফুজ একটু বেশি চালাক তো এখন তাদের পিএস এপিও পিও এরা ধরা পড়ছে, জাস্ট দুদকের জালে ফাঁসতে যাচ্ছে, দুদক তাদেরকে তলব করেছে, ডেকেছে, এটা একটা প্রক্রিয়া। ইন্টারেস্টিংলি এই দুদকের মাধ্যমে তারা ফাঁসতে পারেন এই উপদেষ্টারা, কারণ কি দেখেন এখানে এটা হাসিনার সরকার নয় যে সবকিছুতে তাদের অবাধ নিয়ন্ত্রণ। যেমন মাহফুজ পুলিশকে যা বলেন পুলিশ আবার তা শুনে না, পুলিশের সামনে বসে পানির বোতল মারেন, পুলিশ কিন্তু তাকে ধরে নেই, কারণ এবং এটা সরকারের লোকজনও বলছে। কিছুদিন আগে মাহফুজ নিজেই ফেসবুক পোস্ট দিয়ে জানিয়েছেন যে ডিসেম্বরের পর থেকে রাজনৈতিক দলগুলো সহায়তা করছে, মানে সরকার বিভিন্ন উইং উপদেষ্টাদের কথা শুনছে না, বিএনপি পন্থী লোকজনই সব জায়গায় বেশি, আবার জামাতপন্থী লোকজন মোরালেস আছে। এখন দুদকে কিন্তু বিএনপি পন্থী লোকজন অনেক, দুদকের টপ অফিসিয়ালসদের একটা বড় অংশ বিএনপি পন্থী লোকজন। তো বিএনপি তো আগেই এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের শর্ত দিয়েছে। এখন এদের দুর্নীতির কোনো খবর এই বিএনপি পন্থী দুদকের কর্মকর্তারা ছাড় দিবে বলে মনে হয় না, এটা একটা বিষয়। এবং মন্ত্রীরা উপদেষ্টারা ফোন দিয়ে এই বিএনপি পন্থী অফিসারদের ম্যানেজ করতে পারবে বলে মনে হয় না। আবার জামাতপন্থীরা এখন তৃপ্ত হবে স্বাভাবিক, অতএব বিএনপি জামাতের লোকজনই তো প্রশাসনের সব জায়গায়, তারা যদি এই উপদেষ্টাদের অপরাধকে ধরতে চায়, তারা যদি ছাড় না দেয়, এটা ধরা পড়বে না, এদের উপদেষ্টা পদ থাকবে না। গণ অধিকার পরিষদ আগে থেকে পদত্যাগ চাইছে, বিএনপি এই ছাত্র উপদেষ্টার প্রতি ক্ষুব্ধ, এই ছাত্র উপদেষ্টাদের পক্ষে ছিল শুধু জামাত আর এনসিপি, এরা তো থাকবেই। তা শেষ পর্যন্ত পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দুদকের জালেই এই আসিফ মাহফুজরা ফাঁসবেন। দুর্নীতির অভিযোগ, দুর্নীতির তদন্ত বা তাদের বিরুদ্ধে সামনে আরো এই মাহফুজ আসিফের বিরুদ্ধে সামনে আরো অনেক অভিযোগ আসবে। এখন চূড়ান্ত প্রমাণিত হওয়ার আগেই তাদের পদ ছাড়তে হবে, কারণ তদন্তের উপর তাহলে প্রভাব বিস্তার করবে তারা, এই কারণে পদ ছাড়া উচিত। কিছুদিন পর দেখবেন এই জুন মাসের শেষের দিকে বিএনপি এবং জামাত নির্বাচন নিয়ে নাড়াচাড়া দিবে যে দ্রুত নির্বাচন চাই, তখন এই আসিফ মাহমুদ এবং এই মাহফুজের অনেক দুর্নীতি সামনে আসবে, কারণ তারা এটা ঠেকাতে চাবে। আর আগে নির্বাচন ঠেকাতো জামাত, এখন তো জামাত নির্বাচন ঠেকাবে না। জামাতের অনেক লোকজন অলরেডি বলা শুরু করেছে এই মাহফুজ যা শুরু করেছে এর চাইতে বরং নির্বাচন হোক, নির্বাচন হলে জামাত জোট করে বা যারা ক্ষমতা আসবে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ও বিরোধী দলে যেতে পারবে। এখন এই অনির্বাচিত সরকার এরা নিজেদেরকে বিশাল কিছু মনে করছে। আমিরা জামাতদের কিছুদিন আগে নির্বাচনের দাবি করেছিলেন, এতে আমরা ক্ষিপ্ত হয়েছিলাম। এখন অনেকেই বলছেন যে না না ঠিক আছে, ওই আমিরা জামাতের নির্বাচনের দাবি ঠিক আছে, এইসব মাহফুজটা বুঝ, ওরা শুরুক, ওরা বুঝুক যে উপদেষ্টা পদটা চলে গেলে কত ধানে কত চাপ। উপদেষ্টা পদে থেকে হুমকি দেয় শিক্ষকদের, শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদেরকে, তাদেরকে পিটায়। উপদেষ্টা পদটা যাক না, জনগণ ওদেরকে কি সম্মান করে, কি আদর করে। আমরা সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তার সেই সময়কার দায়িত্বের চাইতে বেশি কিছু হতে চলছেন, এরকম একটা অনুমান আমার ছিল। আপনাদের মনে থাকার কথা, চায়না থেকে ফিরে তিনি যখন ব্রিফিং করেছেন, তার ব্রিফিং করা বা পরবর্তীতে নানা সময়ে পররাষ্ট্র বিষয়ক ব্রিফিংয়ে তাকে দেখে আমার ধারণা হচ্ছিল তিনি পররাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন কিনা, কিন্তু পরে দেখা গেল আমার ওই অনুমানটা ভুল। কিন্তু তিনি গুরুত্বপূর্ণ বা আরও গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছেন, তার যে স্পেসিফিক দায়িত্ব তার চাইতে বেশি কিছু হতে যাচ্ছেন, এটা বোঝা যাচ্ছিল। এবং সেটা আমরা জানলাম তিনি দুটো দায়িত্ব পেয়েছেন, আমরা এভাবে বলবো। একটা প্রধান, একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে। আমাদের আর আগে কখনো কোনো সিকিউরিটি অ্যাডভাইজার ছিল না। শুধু সেটা না, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আমি চিফ অ্যাডভাইজারের যে ফেসবুক আছে সেখান থেকে একটু পড়ি। অ্যাডিশনালি হি উইল অ্যাসিস্ট দ্য চিফ অ্যাডভাইজার ইন দ্য ডিসচার্জ অফ হিজ রেসপন্সিবিলিটিস রিলেটিং টু দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স। আমরা ট্রেডিশনালি দেখেছি আমাদের দেশের প্রাইম মিনিস্টাররা প্রতিরক্ষা মন্ত্রণালয়টা তার হাতে রাখেন, মানে ইভেন ভারতে একজন প্রতিরক্ষা মন্ত্রী থাকে, কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কখনো ছিল না, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখেন। এখানে তাকে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। এছাড়া আমরা যে হাই রিপ্রেজেন্টেটিভ উনি ছিলেন সেটা রয়েই গেল। একটা গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ বা এভাবে বলতে একটা মারাত্মক প্রশ্ন তৈরি হয়েছে। আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে গুরুত্বপূর্ণ মানুষজন যারা এই খোঁজখবর রাখেন, একেবারে যে কেউ ধরনের মানুষ নন, তারা একটা তথ্য সামনে আনছেন, সেটা হচ্ছে জনাব খলিলুর রহমান মার্কিন নাগরিক। আমি নিশ্চিত নই, আমি আপাতত এটা ধরে কথা বলছি এবং আমি সরকারের কাছে একটা অ্যাপিল করব এই ভিডিওর শেষে। এইরকম আলাপ আসছে যে তিনি একজন মার্কিন নাগরিক, বাংলাদেশে মন্ত্রীর পদমর্যাদায় আগেই নিযুক্ত হয়েছেন, আর এখন অতি গুরুত্বপূর্ণ, অতি সেন্সিটিভ দুটো জায়গায়, একটা সিকিউরিটি অ্যাডভাইজার এবং আরেকটা হচ্ছে উনি ডিফেন্স মিনিস্ট্রি দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন। আমার কাছে তো মনে হচ্ছে এটা ডিফ্যাক্টো প্রতিরক্ষা মন্ত্রীর মতোই একটা বিষয়। দুটো ব্যাপার একটু বলে রাখা ভালো তার শুরুতেই, সেটা হলো সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কী হবে, এটা যথাযথ পরিকল্পনা করে হয়েছে কিনা আমি জানি না, মানে একদম আরবিট্রারিলি ইচ্ছে হলো একজন সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করে দেওয়া হলো, মানে এটা নিয়ে প্রপার যে রুলস অ্যান্ড রেগুলেশনস, লজ
আদৌ আছে কিনা, করা হয়েছে কিনা আমাদের অন্তত চোখে পড়েনি। আমাদের তো জানার অধিকার আছে বাংলাদেশের একজন সিকিউরিটি অ্যাডভাইজার যখন নিযুক্ত হন কী কী রেসপন্সিবিলিটি তার আছে, এটা সরকারকে জানানো উচিত ছিল। নতুন করে আইন বা অধ্যাদেশ এখন যদি জারি নাও হয় সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কি সেটা আমাদের জানানো দরকার ছিল, জানানো হয় নাই। জাস্ট আরবিট্রারিলি ইচ্ছা হলো, ভাল লাগলো, একজন সিকিউরিটি অ্যাডভাইজার দিয়ে দিলাম। প্রায় একটা কথা বলতে চাই, এটা আমাদের দেশ, এটা পোস্ট শেখ হাসিনা। এখানে একজন শেখ হাসিনা যা চাইবেন তাই হয়ে যাবে, সেটা হওয়া উচিত না। জনগণকে ইনফর্ম করা সরকারের জরুরি দায়িত্ব, যে 53 বা 54 বছর পর কেন একজন সিকিউরিটি অ্যাডভাইজারের আমাদের প্রয়োজন হলো এবং তার কী কী রেসপন্সিবিলিটি থাকবে, খুবই জরুরি। আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি একটু জানিয়ে রাখি, আমাদের একজন সিকিউরিটি অ্যাডভাইজার দরকার আছে বলে আমি মনে করি, কিন্তু তিনি কী করবেন। আমি ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল আমরা খুব চিনি, জনাব খলিলুর রহমান। এই যে কিছুদিন আগে মোদির সাথে আমাদের প্রধান উপদেষ্টা বিমস্টেকে যে বৈঠক হলো সেখানে দেখলাম অজিত দোভালের সাথে একটা ইনফর্মাল মিটিং করছেন। সো ভারতের সিকিউরিটি অ্যাডভাইজারের কী ক্ষমতা আছে, দায়িত্ব আছে, সেটা যদি দেখি খুবই সেন্সিটিভ ইস্যুস। নাম শুনেই বোঝা যায় সিকিউরিটি অ্যাডভাইজার। সো একটা স্টেটের ইন্টারনাল এবং এক্সটার্নাল সিকিউরিটি থ্রেট নিয়ে তিনি অ্যানালাইজ করেন, তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন এবং সে কী স্টেপ যেগুলো এক্সিকিউট করা হচ্ছে সেগুলো ওভারসি করেন। এর চাইতেও জরুরি কথা সেটা হচ্ছে ভারতের সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সব রিপোর্ট তার কাছে যায়, তিনি সেগুলো নিজে ফাইনালাইজ করেন এবং সেগুলোকে অ্যাকুমুলেট করেন, ইন্টারপ্রিট করেন এবং সেটার ভিত্তিতেও তিনি ভারতের প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন। তার মানে আমরা এই প্রশ্ন এখন করবো যে ঠিক এরকমই কিছু, মানে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে কি আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থার সবগুলো রিপোর্ট যাবে, সব কি তিনি দেখবেন এবং তিনি কি একজন মার্কিন নাগরিক হয়ে এটা দেখবেন? আমি আসছি, মানে এই প্রশ্ন দূরেই থাকুক, একজন মন্ত্রী, লিস্ট একজন মন্ত্রীও কি বিদেশি নাগরিক হওয়া উচিত? আমাদের সংবিধান কি বলে? এটা সাংবিধানিক সরকার নয়, অনেকেই বলেন। তারপর আমাদের একটু জেনে রাখা দরকার আমাদের স্পিরিটটা কী ছিল। আমি আর্টিকেল 56 প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা এর 2 মধ্যে আছে এরকম যে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ করবেন। শর্ত হচ্ছে 90%, 10 জনে 9 জন নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন, আর 1/10 টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারেন যারা সংসদ সদস্য না হলেও চলবে। তার মানে হিসাবটা এরকম, 50 জন যদি মন্ত্রিসভার সদস্য থাকেন 45 জনকে সংসদ সদস্য হতে হবে, আর বাকি 5 জন হতে পারেন টেকনোক্র্যাট যারা সংসদ সদস্য না হয়েও মন্ত্রী হতে পারেন। টেকনোক্র্যাট মন্ত্রী বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি। তবে এখানে একটা জরুরি কথা কনস্টিটিউশন লিখে দিয়েছে, অনধিক 1/10 সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিদের গণের মধ্যে হইতে মনোনীত হইতে পারবেন। তার মানে যারা টেকনোক্র্যাট মন্ত্রী হবেন তারাও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা তাদের থাকতে হবে। তাহলে আইদার সংসদ সদস্য অথবা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যা যা যোগ্যতা, তোর মধ্যে কি আছে? আমি 66 এর 2 এর গ, মানে মানে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অনুপযুক্ত হবেন বা সংসদ সদস্য থাকতে পারবেন না যদি অনেকগুলোর মধ্যে গ হচ্ছে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। এই আর্টিকেলেরই পরের দিকে আছে তিনি যদি সেই নাগরিকত্ব মানে বাতিল করে দেন, দিয়ে শুধু তার বাংলাদেশের নাগরিকত্ব রাখেন, অথবা তিনি তার যদি একমাত্র বিদেশি নাগরিকত্ব থাকে সেটা ছেড়ে দিয়ে যদি নতুন করে বাংলাদেশের নাগরিকত্ব একমাত্র নেন, তাহলে তিনি সংসদ সদস্য হতে পারবেন। তার মানে একটু খেয়াল করি, দ্বৈত নাগরিকত্ব যদি হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য হতে পারেন না, আর সংসদ সদস্য হতে না পারলে তিনি সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রী অথবা টেকনোক্র্যাট মন্ত্রী কোনোটাই হতে পারে না। কারণ টেকনোক্র্যাট মন্ত্রীকেও খুব ক্লিয়ারলি বলা আছে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অযোগ্যতা যা যা আছে এগুলো সব ফুলফিল করবে, এটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তার মানে আমাদের সংবিধান বলছে এক্সক্লুসিভলি আমেরিকান নাগরিকত্ব বটেই, দ্বৈত নাগরিক হওয়া মানে আমেরিকা এবং বাংলাদেশ, আমেরিকা এবং মানে কানাডা এবং বাংলাদেশ, এরকম দ্বৈত নাগরিকত্ব হওয়ার কোনো মানুষ বাংলাদেশে কোনোভাবেই মন্ত্রী হতে পারেন না। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, এই সরকার নভেম্বরে একটা অধ্যাদেশ জারি করতে চেয়েছিল এই যে সরকারটা আছে স্ট্রাকচার নিয়ে। এই স্ট্রাকচার নিয়ে এটা জরুরি ছিল, আসলে জরুরি ছিল কারণ আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, আমাদের সংবিধানে তো প্রধানমন্ত্রী আছে, বহু ক্ষেত্রে এই প্রধানমন্ত্রী আছে, প্রধান উপদেষ্টাই যে প্রধানমন্ত্রী, আমাদের উপদেষ্টারাই যে মন্ত্রী, এই জিনিসগুলো নিয়ে বলার কথা ছিল, বলা হয়েছিল, কিন্তু আমি খোঁজ নিয়ে জানলাম এটা মন্ত্রিসভায় চূড়ান্তও হয়েছে কিন্তু এটা শেষ পর্যন্ত গেজেট হয়নি। মানে প্রধান আমরা জানি যে এই অধ্যাদেশ হওয়ার সময় রাষ্ট্রপতির সিগনেচার লাগে, হয়ে গেজেট হতে হয়, সেটা হয়নি। তার মানে এটা এখনও শেষ পর্যন্ত পাস হয়নি। কিন্তু এটার একটা অংশ আমি আপনাদেরকে দেখাই, একটা সাবহেডিং আমি বিবিসি বাংলা থেকে পড়ছি, উপদেষ্টা হতে পারবেন না যারা,
25 বছর পূর্ণ না হলে, এবং এখানেও বলা হচ্ছে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলেও তিনি শপথ নিতে পারবেন না। তার মানে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, তার সরকারের নেচার সম্পর্কে যে অধ্যাদেশ চূড়ান্ত করেছিল মন্ত্রিসভায়, সেখানেও বলা হয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকা, মানে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নিলেই তিনি কোনোভাবেই উপদেষ্টা হতে পারেন না। এটাও এই অধ্যাদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এটা এখনো পাস হয়নি, কেউ টেকনিক্যালি বলতে পারেন পাস তো হয়নি। তার মানে হচ্ছে এই বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি যে কেউ অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন, তিনি এই দেশের প্রতি মানে একেবারে দ্ব্যর্থহীনভাবে, এই দেশের প্রতি শর্তহীনভাবে আনুগত্য রাখেন বলে আমি বিশ্বাস করি না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে আমি যখন কাজ করছিলাম, তখন এই ধরনের বেশ কিছু মানুষ কমিশনে এসছেন, কথা বলেছেন, এবং তারা এই বারটা তোলার জন্য বারবার কথা বলেছেন। আমি সম্ভবত এটার বিরুদ্ধে সবচেয়ে কঠোর ফাইট করেছি। কোনো মানুষ যদি মনে করেন তিনি অন্য দেশের নাগরিকত্ব নেবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি বাংলাদেশে আপনাকে বেতন টেতন দিয়ে কোথাও কনসালটেন্সি করাতে পারি, কিন্তু আমাদের এই পচা দেশ, এটা পচা দেশ বলেই তো আপনারা অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন, এই পচা দেশটার আমরা পচা মানুষরাই দেখি একটু চেষ্টা করে গড়ে তোলা যায় কিনা। আমরাই সংসদ সদস্য হই, আমরাই অন্যান্য বিভিন্ন মন্ত্রী টন্ত্রী হই, হয়েটাও যদি পারি। আমরা পচা দেশ তো, পচা দেশে পচা লোকরাই আমরা থাকি। আপনারা অনেক এফিসিয়েন্ট হতে পারেন, অনেক এফিসিয়েন্সি নিয়ে আপনারা আপনাদের জায়গায় থাকেন। আমার চিন্তা এরকম। আমি খুব টাফ ডিবেট করেছি আমাদের সেই কমিশনে, এবং আমি কোনোভাবেই ভবিষ্যতেও কখনো যদি এটা পরিবর্তনের প্রশ্ন আসে, আমার প্রতিবাদে কী হবে জানি না, আমি অত্যন্ত টাফভাবে এটা প্রতিবাদ করব, সিরিয়াসলি করব। যাই হোক, যে কথাটা বলছিলাম, কোনো মন্ত্রী দ্বৈত নাগরিকত্ব নিয়ে থাকা উচিত বলে আমি মনে করি না। কোনো মন্ত্রী, যে কোনো মন্ত্রণালয় যেটা আমাদেরকে অ্যাপারেন্টলি লেস সেন্সিটিভ মনে হয়, সেটাও হওয়া যাবে না, ফুল স্টপ। আমি জানি না আর কেউ আছে কি নাই, আমাদের কি মনে নাই কিছুদিন আগেই সংবিধান সংস্কার কমিশনের সভাপতি, চেয়ারপারসন, যিনি এখন ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট, জনাব আলী রিয়াজের আমেরিকান নাগরিকত্ব নিয়ে খুবই পাওয়ারফুল, অতি ইনফ্লুয়েন্সিয়াল মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলেছিলেন যে বিদেশি নাগরিকত্ব নিয়ে, আমেরিকান নাগরিকত্ব নিয়ে তিনি কিভাবে সংবিধান প্রণয়ন করেন। খুবই সমালোচনা ছিল। আমাকেও এই প্রশ্ন বিভিন্ন টকশোতে জিজ্ঞেস করা হয়েছিল। প্রথম কথাটা হচ্ছে, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না এখন পর্যন্ত। যে একটা কাজ তিনি করতে এসছেন, তাকে করতে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশে তিনি খুবই ইনভলভ ছিলেন ফর এ ভেরি লং পিরিয়ড। তারপরে এই প্রশ্নটা নৈতিকভাবে কেউ করতে পারেন। আসলে একটা দেশের সংবিধান লিখছি আমরা, যেখানে আমেরিকান পাসপোর্টধারী একজন মানুষ সেই কাজটা করেছেন। যদি সেটা হয়ে থাকে, একজন মন্ত্রী হচ্ছেন কিভাবে একই রকম ক্রাইটেরিয়া নিয়ে, আমাদের সরগোল করা দরকার। একটু বলে রাখি আবারও, আমরা এখনও নিশ্চিত নই। এবার সেই মন্ত্রী যদি হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি আমাদের দেশের সব ভালনারেবল জিনিস জানবেন, বুঝবেন, সেটা নিয়ে অ্যানালাইজ করবেন, সেটা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন, প্রধান উপদেষ্টা চিন্তা জানবেন, সব তথ্য তার কাছে থাকবে, এবং তিনি প্রধান উপদেষ্টাকে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে সাহায্য করবেন। মানে আমাদের সবচেয়ে সার্বভৌমত্বের প্রতীক যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে একজন মার্কিন নাগরিক বা বিদেশি নাগরিক কাজ করবেন। কীভাবে দেখবো আমরা এটাকে, কীভাবে নেব? আমি এটা জনাব খলিলুর রহমান সম্পর্কে বলছি না। উনি অত্যন্ত এডুকেটেড, কেপেবল, এক্সপিরিয়েন্সড একজন মানুষ। আনডাউটেডলি তার প্রোফাইল দেখলে যে কারোই মনে হবে উনি হাইলি কেপেবল। কিন্তু আমরা একজন বিদেশি নাগরিককে এত সংবেদনশীল কোনো মন্ত্রণালয়ে এবং নতুন দায়িত্বে কেন দিচ্ছি? কেন আমরা এটা মেনে নিচ্ছি যদি তিনি সেটা হয়ে থাকেন? আমি আবারও বলি, এই মন্ত্রণালয় না, কোনো একটা মন্ত্রী পরে এই ক্যাবিনেটে কোনো দ্বৈত নাগরিকত্বের মানুষ থাকতে পারেন বলে আমি বিশ্বাস করি না। যদি কেউ থেকে থাকে, প্রত্যেকেরকে বের করে দেওয়ার পক্ষে আমি। আপনাদের সার্ভিস এই দেশের দরকার নেই। যদি হয়, সংবিধান বলেছে ওই নাগরিকত্ব ছেড়ে আসুন, একমাত্র বাংলাদেশের নাগরিক হয়ে যদি দেশকে সেবার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, সেটা করুন। এর বাইরে অন্যথা কোনো কিছু আমি অন্তত কোনোভাবে মেনে নেব না। সরকারের কাছে আহ্বান, যেহেতু এরকম একটা প্রশ্ন উঠেছে, এবং আবারও বলছি, গুরুত্বপূর্ণ মানুষজন এই প্রশ্ন তুলছেন যারা এসব সম্পর্কে জানেন, সরকারকে বা মিস্টার খলিলুর রহমানকে এটা স্পষ্ট করতে হবে যে তিনি দ্বৈত নাগরিক নন, তার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই, তিনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক। বলতে পারেন, তর্ক করতে পারেন, উনি হতে পারেন যে হ্যাঁ আমি তো মন্ত্রী না, সংবিধানে মন্ত্রী আছে, আমি তো উপদেষ্টা, কিসের সাথে আমার সাংঘর্ষিক? হ্যাঁ আমি দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছি এবং আমি বেআইনি বা অসাংবিধানিক কিছু করছি না। অন্তত এরভাবে বলতে হবে, আছে কি নেই, আইদার না বলতে হবে অথবা আছে কিন্তু আমি কোনো রকম কোনো অসাংবিধানিক বা বেআইনি কিছু করছি না, এটা বলতে হবে। সরকারকে এই জিনিসটা ক্ল্যারিফাই করতে হবে। দেশের সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে সংবেদনশীল বিষয় নিয়ে এরকম যাতা করার কোনোরকম কোনো অধিকার এই সরকারের নেই। আমি চাই এই একই দাবি বিভিন্ন রাজনৈতিক দল তারা এটা নিয়ে মাঠের এই আওয়াজটা তুলুক, মাঠে এই কথাগুলো বলুক, কারণ আমাদের প্রতিরক্ষার মতো বিষয়, আমাদের জাতীয় নিরাপত্তার মতো বিষয়, আমি বলছি না জনাব খলিলুর রহমান এগুলো খুব ইনএফিশিয়েন্টলি করবেন বা উনি কোনো না কোনোভাবে এটার সাথে বিট্রে করতে পারেন, ইভেন খাস বাংলাদেশি নাগরিকও বিট্রে করতে পারেন,
কিন্তু লিস্ট কতগুলো স্ট্যান্ডার্ড আছে, লিস্ট কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেটা ফুলফিল না করে কোনোভাবেই হতে পারে না। আমাদের কনস্টিটিউশন, আমাদের ল, এই যে অধ্যাদেশ হতে যাচ্ছে, প্রত্যেকটা স্পিরিট হচ্ছে এটার বিরুদ্ধে। সুতরাং কোনোভাবেই এটা হওয়া উচিত না। এবং আবারও বলছি, রিপিটেশন হচ্ছে, তারপরও বলছি, সরকারকে বা জনাব খলিলুর রহমানকে ক্ল্যারিফাই করতে হবে এই বিষয়টা। আর যদি সেটা না হয়ে থাকে, উনি যদি অদ্বৈত নাগরিক না হয়ে থাকেন, তাহলে এই আলাপটার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমি এটা এতটাই সিরিয়াস এবং সেন্সিটিভ, আমি সাধারণত খুবই মেইন স্ট্রিমে না আসা কোনো নিউজ নিয়ে কথা বলি না, সাধারণত না, বলেই না আসলে, কিন্তু এটা এতটাই গুরুত্বপূর্ণ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।